আজকের ভিডিওতে রায়া হোয়াট ইজ পুষ্পমিত্রা 2025 সালে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে 2 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবন এইচএস মেদিনীপুর এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। একের এক আছে ছন্দে বাজে, এটা হবে মোটর চাকায়। এরপরে একে দিয়েছে মুর্শিদি হলো, এটা হবে বাস্তব বিষয়ক দেহতত্ত্বের গান। এরপরে একের তিন আছে মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতাটি লেখেন, এটা হবে 1862 খ্রিস্টাব্দে। এরপরে একের চার আছে কবি আশরাফ সিদ্দিকী যে পত্রিকার সম্পাদক ছিলেন, এটা হবে মুকুল হবে। এরপরে একের পাঁচ আছে হালকা ও পাতা শব্দ দুটি হলো, এটা হবে তদ্ভব শব্দ। এরপরে দুই দিকে আছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। দুই দিকে এক আছে সারি গানের মূল গায়ককে কি বলা হয়, সারি গানের মূল গায়ককে বলা হয় মাঝি। এরপরে দুই দিয়ে আছে দেহদাসে সুবরদেব কি দেওয়ার কথা বলা হয়েছে, এখানে হচ্ছে অমরতা বধ দেওয়ার কথা বলা হয়েছে। এরপর দুই তিন আছে উনি পছন্দ ও করতেন না, উনি কে, উনি হচ্ছেন এখানে আচার্য নন্দলাল বসু। এরপরে দুই চার আছে গণেশের ছেলে মেয়েরা কোন ধরনের বিজ্ঞানী, এটা হবে কৃতি বিজ্ঞানী। এরপরে তিনে দেখেছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। তিনের এক আছে প্রদত্ত শব্দগুলি কোন কোন ভাষা থেকে এসেছে, এটা হবে দরবেশটা হচ্ছে ফরাসি এবং খতির আছে বালতি, বালতি হচ্ছে এটা হচ্ছে পর্তুগিজ। এরপর তিনে দুই আছে বিপরীত শব্দ লেখো। ঈষদ, এটা হবে অধিক। এরপরে খতির আছে প্রবাস, এটা হবে স্বদেশ। এরপর চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। চারের এক আছে আমি প্রথম শুরু করি, কার কি শুরু করার কথা বলা হয়েছে, বক্তার শুরু করার বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো প্রখ্যাত চিত্রকর ও ভাস্কর রামকিঙ্কর বেশ শান্তিনিকেতনের শিক্ষণ রীতিতে প্রথম অয়েল পেন্টিং বা তেল রং কাজ করা শুরু করেন। যেহেতু তখনও শান্তিনিকেতনের কলা বিভাগে অয়েল পেন্টিং চিত্রমাধ্যমটির সূচনাই হয়নি, তাই রামকিঙ্করের এ ব্যাপারে চরম কৌতূহল ছিল। তাই তিনি চিত্র সামগ্রীর দোকানে গিয়ে বলেন অয়েল পেন্টিং করব, কি রং আছে, কিভাবে করতে হয় দেখান। তারা অয়েল পেন্টিংয়ের সরল পদ্ধতি তাকে বলে দেন। এরপর তিনি গার্ল অ্যান্ড দ্য ডগ নামের একটা ভালো তেল রঙের কাজ করেন। এরপরে অথবা এটা হচ্ছে তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ে একটা গিরিগুহায় আশ্রয় নিল। কে কী কারণে হিমালয়ে গিরিগুহায় আশ্রয় নিল, সেখান থেকে সে কি করলো, এর উত্তরগুলি হলো এই যে এখান থেকে আমরা উত্তরটা লিখে দেবো যে 200 বছর বয়সী গণেশ বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে বিজ্ঞানের বাড়াবাড়িকেই সভ্যতার সংকট বলে মনে করেছিলেন। তাই অনেক চেষ্টা করেও তিনি যখন দেখলেন কালের চাকার গতি উল্টো দিকে ঘোরানো যাবে না, তখন তিনি সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের এক গিরিগুহায় আশ্রয় নেন। এর পরের প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে বলে দেবে যে বিজ্ঞানের বাড়াবাড়ির ও যে একটা সীমা থাকা দরকার তার মনে হয়, তাই একক প্রচেষ্টার কালের গতিকে উল্টো করে ফেরানোর ব্যর্থ চেষ্টা না করে গণেশ আশ্রয় নেন সভ্য সমাজ থেকে দূরে হিমালয়ের গিরিগুহায়। একান্ত নির্জনে ব্যতিক্রমী প্রচেষ্টায় গণেশ শুরু করে কবিতা চর্চা, গান গাওয়া, ছবি আঁকার সাধনা। এভাবেই তিনি বেগের যুগে আবেগ নির্ভরতার পথে যুগ বিরুদ্ধ কাজ করে ব্যতিক্রমী হয়ে ওঠেন। এরপরে চারিদিকে দুই আছে 21 কবিতায় পাখি শব্দের ব্যবহার কতখানি সার্থক হয়েছে তা কবিতার বিভিন্ন পংক্তি উদ্ধৃত করে আলোচনা করো। এর উত্তরটি হলো পাখি সব করে রব রাতি পোহাইল, এই পংক্তিটিতে পাখি শব্দটিকে কবি রূপক হিসেবে ব্যবহার করেছেন। পাখি প্রথম কলকাকলিতে রাত শেষ হয়, দেশের কিশোর তরুণ জেগে উঠলে শেষ হয় অন্যায়ের রাত। ভাষা আন্দোলনে এরকমই তরতাজা যুবকরা প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে মারা গিয়েছিল, তাই কবি লিখেছেন কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল, কিন্তু ইতিহাস তা লিখে নিয়েছিল। তাই সারা বিশ্ব পরবর্তীকালেও মাতৃভাষা ও তার সম্মান নিয়ে মুখরিত হয়েছে। তাই কবি লিখেছেন সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। এরপরে চারিদিকে তিন আছে কালিয়ার বন কোথায়, সেখানে কিভাবে যেতে হয়। এর উত্তরটি হলো
সোনা ও টিয়াদের গ্রামে একেবারে প্রান্তে অবস্থিত কালিয়ার বন। সোনাটিয়াদের বাড়ি থেকে বেরিয়ে গলির পরেই আছে বড় রাস্তা, তারপরে রয়েছে গির্জা আর তারও পরে রয়েছে গোরস্থান। এই গোরস্থান পার হলে পড়বে শুনশুনির মাঠ। শুনশুনির মাঠ পার হলে দূর থেকে ঘন নীল কালিয়ার বনকে দেখা যায়। গোরস্থানের পাশ দিয়েই সেই মাঠে যেতে হয়। এরপরে 5 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 5 দাগে 1 আছে শূন্যস্থান পূরণ করো। রাজপুত্র থেকে এটা হবে রাজপুত্র থেকে রাজপুত। এরপর 5 দাগে আছে মাছ শব্দটি বাংলা কিভাবে এসেছে, এটা হবে মৎস্য থেকে মাছ। এরপরে 5 দাগে 3 আছে দুটি প্রাদেশিক শব্দের উদাহরণ দাও। দুটি প্রাদেশিক শব্দের উদাহরণ হলো হিন্দি, মারাঠি। এরপর 5 দাগে 4 আছে কাঁটা শব্দটি কি ধরনের শব্দ, এটা হবে তদ্ভব শব্দ। এরপরে 5-এর 5 আছে তৎসম ও তদ্ভব শব্দের একটি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো তৎসম শব্দ তদ্ভব শব্দ এক সংস্কৃত ভাষা থেকে এই জাতীয় শব্দ সরাসরি বাংলায় এসেছে। এটা হবে সংস্কৃত ভাষা থেকে দীর্ঘ সময় ধরে ভাষা বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে। তৎসম শব্দের উদাহরণ হচ্ছে বন্ধু, স্থল, ভূমি, শিক্ষা ইত্যাদি। আর তদ্ভব শব্দের উদাহরণ হলো চন্দ্র থেকে চাঁদ। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে যে 2 দাগের প্রশ্নপত্রটি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।